প্রথম দিন যেটা দেখলাম, আমি দেখলাম এখানে 4-5 জন কাজের লোক আছে। 4-5 জন কাজের লোক, তারপর ওর একটা ছোট বাচ্চা আছে যে একটু মানসিক সমস্যা, ভারসাম্যহীন, মানে একটু হাইপার অ্যাক্টিভিটিস ওর। ওকে, হাইপার অ্যাক্টিভিটি। ওর বয়স কত ছিল ওই সময়টাতে যখন ওকে দেখছো হাইপার অ্যাক্টিভিটিস যে করছে? তার বয়স কত ছিল? ছোট ছিল। এখন তার এজটা কারেক্টলি বলতে পারতেছি না আমি। ওকে, ছোট। ছোট ছিল, আমিও খুব ছোট ছিলাম। ছেলে না মেয়ে বেবি? মেয়ে বেবি, দুজনেই মেয়ে বেবি ওর বাসায়। তো ওরে দেখতেছি পেম্পার করার জন্য 3-4 জন আছে। তার সাথে বাসায় পাখি পালার জন্য একজন আছে, ডগি পালার জন্য একজন আছে, এরকম ভাবে 5-6 জন কাজের লোক আছে। তো বাসায় যে দেখলাম ফ্যামিলি টেবিল সব ওকে, ভালো, খুব সুন্দর। ছেলে মেয়ে কয়জন দেখলা? হ্যাঁ, ছেলে দেখিনি একজন। মেয়ে 2 জন ওনার? মেয়ে 2 জন, হ্যাঁ। আচ্ছা, বয়সে তোমার চেয়ে ছোট? বয়সে আমার থেকে 2 জনই ছোট, আর একজন আমার সমবয়সী প্রায়। ও বললো না যে এটা আমার মেয়ে, নাকি কাজিনের মেয়ে বলে দিয়েছে? ওর তখনই বলছে আমার কাজিনের মেয়ে, যে আমার কাজিন আছে, ওর যে হাজবেন্ড ছিল, ছোট হাজবেন্ড, তাকে ওর কাজিন বলছে। আমি বলছি তাহলে ওর ছোট হাজবেন্ড বলতে মানে সেকেন্ড হাজবেন্ড? সেকেন্ড হাজবেন্ড, হ্যাঁ। ওকে, সেকেন্ড হাজবেন্ডটা কি বেশি আসা যাওয়া ছিল বাসায়, অনেক আসতো। তুমি যখন যেত তখনও আসতো? তো আমি এইভাবে প্রশ্ন করতাম যে উনি কে, কি হয় তোমার? বলছে এই হচ্ছে রাব্বু, আমার কাজিন হয়। আমি বলি তোর ওনার ওয়াইফ কোথায়? বলছে ওনার ওয়াইফ কানাডাতে। আমি কইতে উনি কি আবার অনেক খোঁচাখুচির জন্য, মানে একটু বের করার জন্য আমি এভাবেও প্রশ্ন করছি অনেকদিন পর, এভাবে যে আচ্ছা রাব্বু কি আরেকটা বিয়ে করছে, জানার জন্য কিউরিওসিটি জাগছে যে একটু প্রশ্ন করি। বলতেছে আমি এত কিছু জানি না ওনার বিষয়ে। আমি কই তোমার কাজিন, তুমি তাদের বাচ্চা পালো, তুমি জানো না? মানে এসের বাবার সঙ্গে কি তোমার কোনো কথোপকথন? না, কখনো কোনো কথোপকথন। তোমার সামনাসামনি হয়েছে কখনো? সামনাসামনি হয়েছে বলতে উনি পাশ কাটায় চলে গেছে, আমাকে দেখলে আমি চলে গেছি, কেউ কারোর সাথে কথা বলি নাই। সে আমাকে দেখছেও তার বেডরুমে বসে থাকতে, তার সোফায় বসে থাকতে দেখছে, তার বেডশিটে শুয়ে থাকতে দেখছে, বেডে শুয়ে থাকতে দেখছে, সব কিছুই দেখছে সে। ইন্টারেস্টিং। কিন্তু সে কখনো আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে না কোনো বিষয়ে। এই জন্য আমি আরো। তুমি কি জানো পরবর্তীতে ঘটনা কি, কেন এরকম? না, এটা জানতামই না আমি। যখন জানছি তখনই আমার সাথে ওর একটা ঘটনা ঘটে, এটা আমি আস্তে আস্তে। ওকে, তারপরে এই ফ্যামিলি দেখলাম ওর। হ্যাঁ, ওর 2টা কাজিনের বাচ্চা আছে, ওর মা আছে, ও থাকতেছে, তার মানে ও সিঙ্গেল প্রপার। তো আমি আমার মতন লাইফ লিড করতেছি। তখন ও অনেক ডায়েট করছে, বিএলসিসিতে অ্যাডমিট হয়ে আপনার থ্রেটিং মেটিং, এটা ওইটা সেটা অনেক কিছু করতেছে, মানে এইজ লুকানোর জন্য। আর এইজ ওরে আপনার সামনাসামনি দেখলে আপনি বুঝবেনই না ওর এত এইজ। ও এতভাবে মেনটেন করছে নিজেকে এমনভাবে মেনটেন করে। এখন কিছু প্রিভিয়াস কিছু ইন্টারভিউ দেখবেন যেখানে ওরে বোঝা যেতেছে কিছুটা। তো এইভাবে চলতেছে। আমি আমার মতন আমার বাসায় আসি, যাই, এইভাবে ভালো একটা সম্পর্ক, ভালো একটা বন্ডিং। তখন তোমাদের আলটিমেটলি রেগুলার যাওয়া আসা হয়। ইউ গাইজ অ্যাক্টিং লাইক আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? না, তখন নরমাল। হ্যাঁ, নরমালের মধ্যে অ্যাবনরমাল রিলেশনশিপ মোটামুটি এরকম আর কি। তো আমি আমার বাসায় থাকি, তখন স্ন্যাক অ্যাপ থেকে একটা বড় একটা অ্যামাউন্ট আসছে 2-3 মাসে, প্রায় আপনার 16-17 লাখ টাকা আসছে আমার। আসার পর আরও এমনি তো আরও স্পন্সার, লাইকি, এইটা ওইটা সেটা সব মিলে আপনার অনেক ভালো 20-25 লাখের উপরে একটা অ্যামাউন্ট চলে আসছে আমার কাছে। আমি আরেকটা জিনিস একটু জানার জন্য, সেটা হচ্ছে যে এই যে ওনার বাসায় তুমি রেগুলার যাচ্ছ এবং ওনার বাসায় তোমরা যে এক ধরনের সম্পর্কের মধ্যে আছো, এটা কি ওই বাসার আর কোনো মেম্বাররা জানতো? সবাই তো দেখতেছে আমি আসতেছি, কাজের লোক ছাড়া সবাই, মা বা? হ্যাঁ, তার আম্মু দেখছে, তার বাচ্চারাও দেখছে, তার মেয়ের সাথেও আমার পরিচয় হয়েছে। তার মেয়ে আমাকে এইসব ভাইয়া বলে। কি পরিচয়, মানে পরিচয়? তার কাজিন, আমার ভাই বোন, আমার বোন। বাট তোমাদের ইন্টিমেসি দেখে তো আলটিমেটলি পুরো দুনিয়ার লোকজনই জানে যে আলটিমেটলি তোমাদের সম্পর্ক এরকম না। মানে তারা আমার ভাই বোন সম্পর্ক। ওনার মায়ের জায়গা থেকে তোমার সাথে সম্পর্কটা কেমন ছিল? ওনার মা তোমাকে কি হিসেবে দেখতো? ওনার মা আমার সাথে কথা বলতো না, ওনার মার সাথে আমিও কথা বলতাম না। কিন্তু ওনার মেয়েদের সাথে আমার কনভারসেশন হতো। ওনার মেয়েরা আমাকে ভাইয়া বলে ডাকতো, আমি তার মেয়েদেরকে বোন বলে ডাকতাম। ইভেন এখন আমার কাছে প্রবাসী কনভারসেশন আছে, তার মেয়ের সাথে কনভারসেশন যেটা, সেখানে আমাকে ভাইয়া বলে সম্বোধন করে সবসময়। আর আমি মেয়ে যে ভাইয়া বলে ডাকতো, ওনার বয়স কত? মেয়েটার কিসে পড়ে এখন? এ লেভেল দিচ্ছে। ও লেভেলের পরে এ লেভেল, কিন্তু মানে ইন্টারমিডিয়েটের বয়স। হ্যাঁ, এ লেভেল দিচ্ছে এখন তার মেয়ে। যখন আমাকে ভাইয়া বলতো তখন তো আমি আরও ভরসা পাইছি যে আসলেই তাহলে কাজিনের বাচ্চা, কেন আপন মেয়ে তো কখনো আমাকে মেয়ে ভাইয়া বলে ডাকতে পারবে না। যদি তার আপন মেয়ে হয়, সে কীভাবে আমার ভাইয়া ডাকবে? সে আমাকে আঙ্কেল ডাকবে, চাচ্চু ডাকবে, কিছু একটা ডাকবে, এরকম কিছু। সমবয়সী যাই হই, তারা যেহেতু আমাকে ভাইয়া ডাকতেছে, তার মানে লালা তার আপন মানা, বা তার আসলে সে অ্যাডোপ আনছে, তার কাজিনের বাচ্চা সে পালতেছে। এইটুকু আস্থা আমি পেয়ে গেছি এখানে, তার বাচ্চা না। চলতে একটা সময় কি হলো, যে আব্বু আম্মুকে আমি অনেক বড় একটা অ্যামাউন্ট দিলাম, বললাম যে আব্বু আম্মু যাও তোমরা একটা বাড়ি করো। আব্বু আম্মু বলতেছিল অনেকদিন ধরে যে একটা বাড়ির প্রসঙ্গ আমি বহুবার তোমার জায়গাতে এগুলো শুনেছি, তুমি বলেছো, ঠিক আছে, ওটা আমি জানি। কিন্তু যেহেতু অনুষ্ঠানটা শুধুমাত্র আমার কোয়ারি থেকে আমি করছি, সুতরাং আমি অনেক মানে ডেপথে যাওয়ার চেষ্টা করছি যে আসলে এগুলো কীভাবে সম্ভব। দেখো, তোমার আর ভদ্রমহিলার যে সম্পর্কটা, সেটা তো আলটিমেটলি নর্মাল সম্পর্ক না।
এইটা আবার তুমি বলছো যে ওনার বাসায় যে বাচ্চা আছে সে এ লেভেলে পড়ে, তাহলে তার জায়গা থেকেও তো বিষয়টা বোঝার কথা, সে তো তোমাকে সৎভাবে নেওয়ার কথা না, মানে বিষয়টা তো এরকমই হওয়ার কথা। নিশ্চিত আমি আপনাকে দেখাই, আমি এখন না না না, ওটা আমার দেখাতে হবে না, কিন্তু নিল কিভাবে সহজ করে? কারণ আপনার কোয়ারিটা সহজ হয়ে যাবে যদি আপনি ছোট্ট একটা টেক্সটও দেখেন না, আপনার কোয়ারিটা সহজ হয়ে যাবে। মানে তুমি সহজভাবে নিলা কিভাবে এটা বলো তো, তোমার তো আনাজি লাগে। আমাকে ভাই বলে ডাকছে, আমি তো সহজভাবে নিব, আমি তো তখন ছোট মানুষ, আমি তো এত কিছু বুঝতে পারিনি। না না না, আমার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো প্রিন্স। দেখেন ওর কিন্তু এই যে একটু দেখেন, আচ্ছা হ্যাপি বার্থডে ভাইয়া, কংগ্রেচুলেশনস ভাইয়া, একটু কনভারসেশন, কিন্তু এটা ওনার মেয়ের নাম্বার থেকে। ওকে, নাম কি ওর? ইয়েস। ওকে ফাইন। আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে সে তোমাকে ভাইয়া ডাকতেছে এবং তুমি তাকে মনে করতেছো সে হচ্ছে ভদ্রমহিলার কাজিনের বাচ্চা, কিন্তু সে তোমাকে ইজিভাবে নিল। হ্যাঁ, ইজিভাবে নিয়েছে। আর ওর ডিপ রিলেশনে কিন্তু এখনো যাইনি আমরা, লায়লার সাথে এখনো কোনো ধরনের সম্পর্ক আমরা বেডে শুয়ে আছো বলে একটু আগে বলতেছিলাম, তার বিছানায় শুয়ে আছো বা এইটা সম্পর্কে এখনো যাইনি, এখানে যাইনি এখনো। মানে ওর বাসায় এমন কিছু করো নাই যেটাতে ওর বাচ্চারা তোমাকে সন্দেহ করতে পারে? ওইভাবে যাইনি এখনো। এই যাবো ওই যে আমার আব্বু আম্মুকে গ্রামে পাঠানোর পর। আচ্ছা হ্যাঁ, তারপর একটু সামনে দিকে আব্বু আম্মুকে, তারপর আমি টাকা পয়সা দিয়ে। আমি না আজকে সত্য একটা কথা বলি, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে বিরূপ মন্তব্য করবেন, বাজে বাজে কমেন্টস করবেন, তাদেরকে একটু বিনয়ের সঙ্গে একটা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে আমার খুবই কোয়ারির জায়গাটা হচ্ছে যে এই রকম একটা পপুলার ফিগার, সে যেমনই হোক না কেন, সে কিভাবে এই রকম একজন ফ্যানের সাথে ইন্টিমেট হলো এবং এই ইন্টিমেসির জায়গাটা থেকে এতটা স্প্রেড আউট কিভাবে হলো, বিষয়গুলো কেন হলো, এই জায়গাটা হচ্ছে আমার কোয়ারির জায়গাটা। আপনারা এখানে কেউ সুগার মাম্মি, সুগার ড্যাডি বা ওদেরকে নিয়ে যা ইচ্ছা বলেছেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমার কোয়ারির জায়গাটা এটা। এবং এখান থেকে আমি দেখতে চাই যে আসলে আমাদের কিছু লার্নিংয়ের বিষয় আছে কিনা। একজনের ভুল থেকে যদি আমরা কিছু শিখতে পারি, আমরা কেউই ধোয়া তুলসীর পাতা নই, হ্যাঁ, তাহলে অনেক কিছুই শেখার আছে। এখানে আমি কাউকেই অ্যাকিউজ করতে চাই না, বাট আমি ডায়াগ্রামটা বের করতে চাই। এটা আমার এক ধরনের এক্সপেরিমেন্টও বলা চলে। চলেন, হ্যাঁ, তারপর কি হলো প্রিন্স? তারপর আমার বাবা মাকে একটা ভালো একটা অ্যামাউন্ট বাড়ি করার জন্য পাঠিয়ে দিলাম গ্রামের বাড়িতে। যেহেতু নিজেরা বাড়ি করতেছি, নিজের অল্প কিছু টাকা পয়সা দিয়ে, আমার প্রথমে চিন্তা ভাবনা ছিল খুবই কম, যে 8-10 লাখের মধ্যে একটা বাড়ি করা যায় কিনা। হ্যাঁ, এইভাবে প্রথমে দেখছি টিনের বাসা, বিক্রমপুরে গিয়েছিলাম, যে টিনের কিছু ঐতিহ্যবাহী বাসা আছে, এই বাসাগুলো করবো 2 লাখ 3 লাখ টাকায়। তারপর বললো যে না, এইগুলো হচ্ছে না, যে দেখলাম যে অনেক দামি, 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা দাম টিনের বাসার। তখন আমি বললাম আম্মুকে, এত টাকা দিয়ে তো আসলে টিনের বাসা কিনলে দেখা যাবে যে আমাদের টাকাটাই বৃথা গেল, লস হলো, এটা করা যাবে না। পরে আব্বু বলেছে ঠিক আছে, 8 লাখ 8-10 লাখের মধ্যে আমরা একটা ইট দিয়ে পাটাতন দিয়ে বাড়ি করে ফেলি, উপরে টিন সেট করবো। আমি ঠিক আছে, যেভাবে ভালো মনে হয় তোমরা করো। তো যখন কাজ শুরু করলাম তখন দেখলাম যে না, আমার ইনকামও যেহেতু আসতেছে, হাতে যেহেতু টাকা আসতেছে, প্রতি মাসে যদি $5,500 করে ডলার স্ন্যাক দিচ্ছে, তারপর লাইকি থেকে পাচ্ছি, টিকটক থেকে পাচ্ছি, স্পন্সর থেকে পাচ্ছি, সব মিলে 6-7 লাখ টাকা করে প্রতি মাসে পাচ্ছি। সো আমি ওইভাবে কেন বাসা করব, আমার লাইফস্টাইল আরও সুন্দর হতে হবে। তো আমি তখন বিল্ডিং বাসা করালাম। তো আস্তে আস্তে করলে একটা ছোট্ট একটা বাসা করলো, সেটা করতে প্রায় বছরখানেকের উপরে সময় লাগছে। কিন্তু এর মধ্যে যখন আব্বু আম্মু চলে গেল ঢাকা থেকে গ্রামে বাড়ি করার জন্য, কন্ট্রাক্টর দিয়ে করলে তো ডাবল টাকা লাগবে, অনেক টাকা লাগবে, এই জন্য বাবা মা নিজে থেকে করলো। তো আমার খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছিলো, সাইদনগরের বাসায় থাকাটা খাওয়াটা একটু ঝামেলা হচ্ছিলো, কারণ আম্মু নাই, না থাকলে স্বাভাবিক এটা ছোটো ছেলের একটু প্রবলেম হবেই। তো এই প্রবলেমটা ফেস করতেছিলাম। তখন ও আবার এগুলো লাইভে তো দেখে, আবার ওর সাথে তখন পার্সোনালি ভিডিও কলে কথা হয়। তখন আমাদের 6-7 মাসের সম্পর্ক হয়ে গেছে, একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ভালো একটা সম্পর্ক আমাদের। ও একটা ওয়েল উইশার, আমার খারাপ কিছু হলে, কোন বিপদে পড়লে ওর জানাইতেছি, ওর কিছু হলে আমার জানাইতেছে, এরকম। তো ওইগুলো সব দেখলো, দেখার পরে বলতেছে কি, তুমি আমার বাসায় এসে থাকো, তুমি দেখেই গেছো। আমি তো দেখছি ওর বাসা, দেখে গেছো আমার বাসাটা খালি আছে, বড় আছে। ও আরেকটা এখানে একটা কথা যেটা আমি চলে আসি পাস করে, সেটা হচ্ছে ওরা কিন্তু একসাথে থাকতো পুরো ফ্যামিলি 3 নাম্বার রোডে। দেন আমাকে ওর বাসায় আনবে বা ট্র্যাপে রাখবে, ওর বাসায় পালবে বা কিছুটা করবে, এটা ওর আগে থেকেই চিন্তা ভাবনা ছিল। কারণ ওর ওই বাসা ছেড়ে ও চলে আসছে আরেক ভাড়া বাসায় 6 নাম্বার রোডে, এখন আবার থাকে আরেক বাসায়। 3টা বাসা চেঞ্জ করছে আমার সাথে পরিচয় হওয়ার পরও। প্রথম ওই বাসায় আমাকে উঠাতে পারবে না, কারণ ওই বাসায় ওর বড় বোন থাকে, তারপর ওর ছোট বোন থাকে, ওর এবার আরও আত্মীয়স্বজনরা থাকে ওই বাসায়, ওর আত্মীয়স্বজনের বাসা পুরো ফ্যামিলির সঙ্গেই থাকতো, কিন্তু নিজে থেকে চেঞ্জ করছে। ও নিজে থেকে চেঞ্জ করে ওই বাসায় আসছে। তখন থেকে ও দেখাইলো যখন যে ওর বাসার একটা রুম খালি, 2-3টা রুমই খালি, ওর রুম প্রয়োজন একটা, 2টা রুম প্রয়োজন ওর, আর 1-2টা রুম খালি। তো আমাকে বলতেছে তুমি আমার একটা রুম ইউজ করতে পারো, আর এখানে আমার সমস্যা নেই, কাজের লোকটোক আছে, তোমাকে ওরা হ্যান্ডেল করতে পারে, তোমাকে ওরা প্যাম্পার করতে পারে, তুমি টেনশন নিও না, ভালোভাবে এখানে থাকো। আবার আঙ্কেল আন্টি যখন চলে আসবে তখন তুমি তোমার বাসায় চলে যেও।
তখন আমার মাথায় আর এত কিছু কুলায় নাই, আমি যতটুকু শুনছি বুঝছি যে হ্যাঁ ঠিক আছে তাহলে রাইট ওকে তুমি ভালো বুদ্ধি দিছো, আমি তোমার বাসায় যাই। ওর বাসায় যাই, যাওয়ার পর ওর বাসায় থাকা শুরু করলাম ফার্স্ট। ওকে, একটা রুম দিচ্ছে আমাকে আলাদা করে, ওর বড় মেয়ের সাথে একটা রুম ছিল, ওই রুমটা আমাকে দিছে, আর ও থাকে ওর ছোটো মেয়ে নিয়ে একটা রুমে, বড় রুমে। তো এর মধ্যে মাঝে মধ্যে আসা যাওয়া করতাম, আমার রুমের মধ্যে আসতো, ওর রুমে যেত, আমার রুমে আসতো যেত। এর মধ্যে আমাদের আসলে সম্পর্কটা আস্তে আস্তে ঘনিষ্ঠ শুরু হলো এইভাবে। একই বাসায় থাকলে যেটা হয়, হ্যাঁ এক বাসায় থাকলে যেটা হয় আর কি, ও যেটা প্ল্যান করছে ওটাই হচ্ছে। তো আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে 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 এর মধ্যে আমার আব্বু আম্মু চলে আসছে আমাদের। এখন কি তার আগ পর্যন্ত কি তোমাদের কোনো ওয়ার্ড ছিল যে না, লাইক কোনো word আমরা এই সম্পর্কটাকে না, সামনের না। দিন এদিকে নিতে চাই? কোনো ধরনের ওয়ার্ড ছিল না, কোনো ধরনের কমিটমেন্ট ছিল না, ওর সারা জীবনে কোনো ধরনের চাহিদা ছিল না। আমি কোরআনের উপর হাত রেখে বলতে পারবো আমাদের যে পবিত্র ও তোমাকে বলে নাই যে তুমি যে এই জিনিসটাতে ইনভলভ হলা বা আমি যে জিনিসটাতে ইনভলভ হচ্ছি এটা ভবিষ্যতে বৈবাহিক সম্পর্কে নিতে হবে বা এটা না এইভাবে কোনো কমিটমেন্ট ছিল না। ও আগে থেকে বলে রাখলে এরকম কোনো কিছু হইতোই না। সো আলটিমেটলি ওর জায়গাতে কোনো সেট ছিল না, আর তোমার জায়গাতে কোনো সেট হতেই পারে এরকম কোনো হ্যাঁ কিছু? হ্যাঁ হতেই পারে। তো তোমার হচ্ছে লাইফে কি ও ফার্স্ট? না, আমার লাইফে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের তখন অনেক ছোট বয়স, আর আমি তখন যে কারণে জিজ্ঞেস করছি যে মানে তোমার কি তুমি যে ধরনের আমার সম্পর্কে কাছে যাচ্ছ। বিষয়টা অত বেশি এক্সক্লুসিভ না। ওকে ফাইন, আমি আসলে অনেক কিছু এখানে ভাষায় ভাষায় আপনাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, বুঝে কারণ নেবেন কেন আপনারা। আমি প্রশ্নটা করছি সেটার পিছনে যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে 17 থেকে 18 বছরের ছেলেটার কিন্তু আলটিমেটলি এই ধরনের সম্পর্কে আইডিয়া থাকার কথা না, তার একটা ভয় থাকার কথা। প্রথম কথা হচ্ছে এইটা, ওর তো আইডিয়াই থাকার কথা না, ওর তো এই ভয়ে এই লাইনে যাওয়ার কথা না। কিন্তু সামহাও ওর কাছে যেটা মনে হয়েছে যে ইটস নট ইম্পর্টেন্ট, মানে এটা এত পাত্তা not a দেওয়ার big মতো deal. বিষয় না, ইটস নট আ বিগ ডিল, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, আচ্ছা ছোট তারপর? মানুষ তো তখন আর এরা বুঝতে পারিনি যে বিগ ডিল না স্মল ডিল, লায়লার সাথে তোমার যে ইন্টিমেসিটা হচ্ছে তার আগেও তোমার আর অন্য কারো না কারোর সঙ্গে ছিল বিষয়গুলো? নর্মাল এই বিষয়টা। ওকে, তারপর? তারপরে আস্তে আস্তে এই তো আমার গ্রামে বাড়ি কাজ চলতেছে, কাজ চলার পর আম্মু যখন চলে আসলো তখন আমি আবার সাইদনগর চলে গেছি, আমার বাসায় চলে গেছি, যে আব্বা আম্মু চলে আসছে, আমি আমার মতো থাকি, আবার চলে গেছি। যাওয়ার পর তখন থেকে শুরু হলো ইমোশনাল ব্ল্যাকমেল। কীরকম? তুমি আমার বাসায় ছিলা, এতদিন ছিলা, তোমাকে দেখে দেখে ঘুমাতাম, ঘুম থেকে উঠে তোমাকে দেখতাম, এখন ভালো লাগে না তোমাকে ছাড়া কি করবো, এটা করবো সেটা করবো। তো এরকমভাবে মানে ব্ল্যাকমেল শুরু করলো আস্তে আস্তে। তাই আমি যখন নাচতেছি তখন দেখা যাচ্ছে ও হাত কেটে ফেলতেছে, কিছু খেয়ে ফেলতেছে লিকুইড জাতীয়, খেয়ে সুইসাইড করতে চাচ্ছে। আমি বাঁচবো না তোমাকে ছাড়া, তুমি এতদিন ছিলা, ভালো লাগতেছে না। ছিলাম প্রায় আপনার 3 মাস 4 মাস 5 মাসের মতো ছিলাম আমার বাসায়। ওই সময় তুমি কন্টেন্ট বানাতে কিভাবে? তখন আমার কন্টেন্ট থেকে সব কিছু থেকে আমি লেজি হয়ে গেছি, একদম দূরে চলে আসছি, ওরকমভাবে কন্টেন্ট করি না। ওকে, কিচ্ছু করি এই না। সময় সাপোর্ট দিত কে তোমাকে ইকোনমিক্যালি? ওই দিত? তখন তো আমার ওরকম সাপোর্ট প্রয়োজন নেই, আমি আমার ছোট্ট একটা সংসার নিয়ে আমি ভালোভাবে চলতেছি, আমাদের যে সেভিংস আছে সেটা নিয়েও চলতেছি। Okay. যদি ঠেকায় পড়ে যায় তখন ও দেখতেছে, আচ্ছা, সেটা নিয়ে আবার পেইন হচ্ছে না, ও পেইন নিতেও দিচ্ছে না আমাকে কোনোভাবে। আমি যে কাজ করব, আমার যে ইনকাম আছে, ইনকাম সোর্স আছে, সব কিছু থেকে আমাকে ও নিয়ে আসছে, ও ভাবে ভালো সাপোর্ট দিচ্ছে ডেফিনেটলি। হ্যাঁ, আমার মাথার ভিতরে যা ছিল সব কিছু ভ্যানিশ করে ফেলছে, আমার লাইফে কি হয়েছে না হয়েছে, কি করছি, আমি কে, আমি যে প্রিন্স আমন সেটাও আমার ভুলাই ফেলছে, যে আমি কিছু করতে পারি, ইনকাম করতে পারি, আমি ইন্ডিপেন্ডেন্ট সেটাও আমার ভুলাই ফেলছে, আমি যে ফ্যামিলি চালাই সেটাও আমি ভুলে গেছি ওই টাইমটাতে, ফ্যামিলির খোঁজখবর নিতেও আমি ভুলে গেছি। তখন যেভাবে লায়লা তোমার জীবনে যেভাবে আমি যে ফর্মেটে থাকুক না কেন ওইভাবে তুমি অনেকের সাথে কি মিশতা? লাইক কোনো ফ্রেন্ড? না এরকম ভাবে কোনো ফ্রেন্ড ছিল? ওর লালার মতো ফ্রেন্ড আমার কেউ ছিল না। লায়লার মতো না, ধরো আমি লায়লার জায়গায় আমি যদি বলি আরেকটা ফিমেল ফ্রেন্ডের সাথে যে কোনো ফর্মেই হোক না কোনো সম্পর্ক ছিল, এরকম কি ছিল তোমার? না এরকম কোনো সম্পর্ক ছিল না, কোনো গার্লফ্রেন্ড। এটা কি লায়লা জানতো যে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? লালা জানতো এটা। সে কারণে কি লায়লার কোনো হোপ তৈরি হয়েছিল যে না শুধু আমিই থাকবো তোমার জীবনে? হ্যাঁ, আস্তে আস্তে এটা তৈরি হয়েছে, এখন পর্যন্ত ওর সাথে। যাই হোক, কিন্তু তারপরে? আস্তে আস্তে গল্পে আসি। হ্যাঁ। তারপর হচ্ছে মিস করতেছি, হাত কেটে ফেলতেছি। হ্যাঁ, হাত কেটে ফেলতেছে, মিস করতেছে, ব্ল্যাকমেল। তখন আমি আবার আসি ওর বাসায়, আবার বাসায় আসি, আবার কিছুদিন পর যাই, আবার হাত কাটে, আবার আসি, এইভাবে চলতেছিল আমার এই দিনগুলো, প্রিভিয়াস দিনগুলো। তো তোমার এগুলো আম্মা জানতো যে এগুলো কি? আম্মুকে বলতাম না, আম্মুকে জানাইতাম না, আম্মুকে বলতাম না, আমি আমার মতন করে হ্যান্ডেল করতাম। আমি তখন আবার এই ভয়টা পাইতাম, ওই যে ও বলতো আমি মরে গেলে তুমি দায়ী। ও আচ্ছা, এই ভয়টা আমি তখন কাজ করতো ওই ছোটোবেলা থেকে। তো এই আস্তে 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 লাইফটা এইভাবেই আগাচ্ছে। এর মধ্যে ওর সাথে কয়েকশো বার ওর বাসা থেকে চলে গেছি, কয়েকশো বার ও ব্ল্যাকমেল করে নিয়ে আসছে। হয়তো ইমোশনালি, ধরনটা কেমন ছিল? ওই যে ইমোশনালি, নাহলে হচ্ছে সুইসাইড করবে, ছাদ থেকে লাফ দিবে, আর ওর ছাদ তো খোলামেলা, ও লাফ দিয়ে পড়েও যেতে পারে। আমি এই ভয়গুলো পেতাম ওই টাইমটাতে। এইগুলো কখনো কি তুমি জানো না যে ওর দুইটা হাজবেন্ড? বা না, তখনও আমি জানি না, এগুলো কিছুই তখন আমি জানি না। তখন আস্তে আস্তে যখন দেখলাম ও আসলে আমাকে এতটা ভালোবাসে, ও এমন বলছে যে আমি জীবনে রিলেশনও করি নাই, আমার আর্মি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা মা খুবই স্ট্রিক্ট, আমাকে একটা ছেলের সাথে বাইরে যেতে দেয় নাই, আল্লাহর কসম, এই কথাটাও বলছে। আমি কসম কেটে বলতেছি, অনেকে বিশ্বাস করবে না এই কথাগুলো, বলবে তুই এত পাকনা ছিলি, এটা জানিস নাই কেন।
কসম করে বলছি, একটা মানুষ যখন একটা মানুষকে বিশ্বাস করে তখন অন্ধ হয়ে যায়। আমি না, কিন্তু- বিশ্বাসে অন্ধ হয়ে গেছিলাম। না, ঠিক আছে, কিন্তু 40-45 বছর বয়সে একটা মানুষের সে তো তার যে 40-45 বছর বয়স সেটাও আমি জানি না। আমি গেস করছি সর্বোচ্চ গেলে ওর বয়স 30 হবে, এর বেশি যাবেই না। তো ও কি তোমাকে 28, কুমারী 30 হিসেবে পরিচয় দিচ্ছে, লাইক বিয়ে শাদী হয়নি এরকম পরিচয়? এরকম পরিচয় দিছে সে। এই পরিচয় দিছে যে আমি জীবনে একটা ছেলের হাতও ধরিনি, আমি রিলেশন করি নাই, একটা ছেলের সাথে হাঁটিও নাই, আমার ফ্যামিলি খুব স্ট্রিক্ট, আমি ক্যান্টনমেন্ট এরিয়াতে বড় হয়েছি, এইটা ওইটা সেটাই So, বলে 30 বছর বয়স তো আমার বিয়ে শাদী হয়নি, তুমি জিজ্ঞেস করো নাই কখনো? করে নাই বলছে। আমি বলছে আমি করতে চাই না বিয়ে, আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমি যাইনি কখনো, এইভাবে বলছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, এগুলা বলছেও। এটা যদি আমাকে কোনো জায়গায় হাত থেকেও বলতে বলে সেটাও আমি বলতে পারবো, আমার কোনো দ্বিধাবোধ নাই, আমি বলতে পারবো সত্য কথা। তারপরে আস্তে আস্তে ওর প্রতি আমার একটু সফট কর্নার কাজ করা শুরু করলো আস্তে আস্তে, যে ও এত প্যাম্পার করে, এত মানে একটা সন্তানের মতো পালে আমাকে, একটা বাচ্চাকে যেভাবে পালে, একটা একটু শরীরটা গরম হয়ে গেলে একটা নাপা খেতে হবে না কি খেতে হবে সেটা পর্যন্ত ও প্রোভাইড করতেছে আমাকে ঘরে বসে। গ্যাস হচ্ছে কি, গ্যাসের ওষুধ খাবো, কোনটা খাবো, কত এমজি খাবো সেটাও ও প্রোভাইড করতেছে ঘরে বসে, সব কিছু ঘরে বসে আমার করতেছে, কোনো কিছুর জন্য আমার পেন নিতে হচ্ছে না। এই আমাকে বলতেছে তোমাকে আমি পালি কিছুদিন, এইভাবেও বলছে কিছু মাঝে মধ্যে মজার ছলে বা কোনো কথার ছলে, তোমাকে আমি পালতে থাকি, তোমার যখন মন চাবে তুমি চলে যাও, আমার সাথে তোমার বিয়ে করতে হবে, কিছু করতে হবে, তোমার এরকম কোনো দায়বদ্ধতা নেই, তোমার কোনো কমিটমেন্ট নেই, এভাবে বলছেও। এই কথাগুলো বলছে, এগুলা আমি কি এর কসম করে বলবো আমি বলতে পারি না, যে কসম কাটা ভালো না। তারপর কসম কাটতেছে কারণ মানুষকে বিশ্বাস করতে এমনভাবে চায় না। ম্যানিপুলেট করতেছে লেলা, এমনভাবে পোস্ট করতেছে ভিডিও, এখন দেখা যাচ্ছে আমি প্রতারণার শিকার প্লাস আমি প্রতারক হয়ে যাচ্ছি, ওকে, তারপর এরকম ভাবে আমাকে প্রেজেন্ট করতেছে। তারপরে ওর সাথে থাকা শুরু করলাম, আস্তে আস্তে এমনও ফিল করতেছিলাম যে না আসলে ও আমাকে খুব ভালোবাসে, ও জীবনে কারো কাছে যায় নাই, বুঝেন না, ওর এক্স হাজবেন্ডও আমার সাথে কথা বলে না, ওর বাচ্চারাও এসে আমার সাথে কোনো ডিটেলস শেয়ার করে না, ওর ফ্যামিলির কেউ কোনোভাবে আমার কাছে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডও আমার কাছে শেয়ার করে না লায়লার পাস্ট নিয়ে বা ওর কোনো কিছু নিয়ে। আমি কোনো কিছু জানতাম না, সব কিছু থেকে পিছনে ছিলাম আমি ওর ঘাটিও নেই ওগুলো নিয়ে। তো এইভাবে আস্তে আস্তে রিলেশন শুরু হলো, আমি আস্তে আস্তে উইক হইলাম ওর প্রতি, না ওর সময় দেওয়া শুরু করলাম, যে এক সময় ভাবলাম যে ঠিক আছে যাক সমস্যা নেই, ওর সাথে সংসার করা যায়, আমার সংসারের কথা চিন্তা করছো? করে ফেলছি আমি, ভাবছি আমি। ও কিন্তু কখনো আমায় বলে না তোমার বিয়ে করতে হবে, এটা করতে সেটা করতে, আমি নিজ থেকে বলছি ঠিক আছে তুমি আমাকে পেম্পার করে এটা করো সেটা করতেছো, সব কিছু করতেছো, আমার লাইফস্টাইল গুছাচ্ছ। ও আমাকে এভাবে বলতো যে দেখো তোমার এটা করছি সেটা করছি, তোমার লাইফে এটা হবে সেটা হবে, এইভাবে মানে আমাকে খেলতো আমার মাথা নিয়ে, ব্রেন জুলে, আমি তখন ব্রেন ওয়াশ করে ফেলতাম আমার এক কথায়। তো আমি বলতাম ঠিক আছে আমার লাইফটা তাহলে খুব সুন্দরভাবে চলতেছে, কে না চায় একটা সুন্দর একটা লাইফ লিড করতে, সুন্দর একটা জীবন যাপন করতে। আমিও হয়তো বা তখন এই চিন্তা ভাবনা করি নাই যে মামুন নিজে ইনকাম করলে নিজে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবি তুই নিজে, এটা আমি তখন চিন্তা ভাবনা করতে পারি না, আমার মাথায় অতটুকু কুলাই নাই যে আমি নিজে চিন্তা করব যে হ্যাঁ মামুন তুই 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা 8 লাখ টাকা, এমন সময় গেছে 9 লাখ 10 লাখ টাকাও ইনকাম করছি আমি। তখন লেলার সাথে কন্টেন্ট করি না আমি, লেলা তখন কন্টেন্ট ক্রিয়েটার না, লেলাকে কন্টেন্ট ক্রিয়েটার বানাইছি ওর সাথে পরিচয় হওয়ার 1-1.5 বছর পর, ওরে কন্টেন্টে নিয়ে আসছি, ওর এখন মিলিয়ন ফলোয়ার এক প্ল্যাটফর্মে, ফেসবুকে 1.2 মিলিয়ন ফলোয়ার, লাইকিতে 4 মিলিয়ন ফলোয়ার, টিকটকে 4 মিলিয়ন ফলোয়ার, এরকম ফলোয়ার অনেক জায়গায় অনেক ফলোয়ার, যাই হোক ইনস্টাগ্রামে 2-3 লাখ ফলোয়ার, ভালো ইনফ্লুয়েন্সার হয়ে গেছে ও, এখন এসে হয়েছে ওর, কিন্তু তখন বানাই নাই আমি, তখন আমি দেখছি তুমি তাকে বললা যে ঠিক আছে না বিয়ে শাদী করা যায়, মানে তুমি চিন্তা করলে? আমি চিন্তা করলাম যে হ্যাঁ করা যায়, মেয়েটা এতটা লয়াল আমার প্রতি, এতটা ভালোবাসে আমাকে, আর আমি তখন ফ্যামিলি জানাইছো তুমি? তখন না, ফ্যামিলিকে জানাই না, তখন আমি জানি যে ও সিঙ্গেল, জীবনে একটা ছেলের হাতও ধরে না, এতটুকু জানি আমি। তো আস্তে আস্তে এভাবে চলছে আগাচ্ছে, কিন্তু দিন শেষে আমি যখন দেখলাম না প্রমাণ হয়েছে আপনার 2023 সালে যে ওর সাথে একটা মারামারির ঘটনা হয়েছে আমার, তুমি গায়ে হাত তুলছিলা? আমি গায়ে হাত তুলছি, কিন্তু আমি গায়ে হাত তোলার আগেও আমার গায়ে হাত তুলছে, সেটা আর প্রকাশ করে নাই কেউ, সেটা ও প্রকাশ করে নাই। একটা ছেলে কম ক্ষোভে কি হাত নাড়ে, কম ক্ষোভে কি লাইভে আসে? যাই হোক, ওর সাথে তখন একটা পার্টিতে গেছি, একটা অনুষ্ঠানে গেছি, অনুষ্ঠান থেকে যখন ব্যাক করার পর ওর সাথে ওর ছবি নিয়ে ওর হাজবেন্ডের যে প্রুফগুলো যেগুলো আছে এগুলো তুমি জানলে কিভাবে? এগুলো আমি ও যখন আমার মোবাইল স্টক করছে, যখন আমি বারবার চলে যাই দেখতেছে মরার ব্ল্যাকমেল করতেছে সেগুলো দেখি হচ্ছে না, তখন আমার মোবাইল থেকে হাতায় হুতায় যত ছবি আছে 5টা সব কিছু বের করে এগুলো রাখছে। আমি তখন আমার অনেক খারাপ লাগছে যে আমি তোমার কখনো তোমার এইজটা নিয়ে পর্যন্ত প্রশ্ন করি না, যখন তুমি তোমার এইজ জিজ্ঞাসা করি তখন তুমি বলো তুমি খুঁজে নাও, আমিও খুঁজতে থাকি একা, আমি তোমার মোবাইল ঘাঁটি না, প্রাইভেট কোনো জায়গায় ঢুকি না, তোমার প্রাইভেট মোবাইল তোমার থাকতে পারে, ব্যক্তিগত অনেক কিছু। মানে যে মোবাইল স্টকিং এর ব্যাপারটা কি লাস্ট টাইমের কথা বলতেছ নাকি এর আগেও করছে? এর আগেও অনেক করছে, এর আগেও অনেক নিউজ প্রেজেন্টারদের কাছেও এগুলা পাঠায় রাখছে অনেক আগে থেকে। আচ্ছা হ্যাঁ, তো তারপরে এটা তো এত একদিনের ঘটনা না, প্রথম যেটা হলো যে তোমাদেরকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চেনা শুরু করলাম, দুজন একসাথে মুভ করা, তারপরে ওর সাথে যখন মনে করলাম যে না থাকা যায়, তারপর আস্তে আস্তে বিয়ে শাদী করব, তখন ওরে কন্টেন্ট করে দেওয়া শুরু করলাম, ওরে কন্টেন্ট করে দিয়ে যে ভাবলাম ওর একটু প্রতিষ্ঠিত করে দিই অনলাইনে,
ও আর আমি মিলে একসাথে কিছু একটা করবো, অনলাইনে ভালো কিছু করব, ভালো কিছু দেখানো যাবে, ভালো আর্নিংও করা যাবে সোশ্যাল মিডিয়া। তোমার মাথায় আসা উচিত না, তোমার বয়স 17, ওর বয়স 30, তোমাদের ডিফারেন্স হচ্ছে 13 বছরের বেশি সময়। অন্ধ হয়ে গেছে আমি তখন, 13 বছর না, ওর আমার বয়স প্রায় না 30 তুমি জানো, 30 তুমি জানো, যে কারণে তোমার জানার জায়গা থেকে আমি প্রশ্নটা 13 বছরটা আমার কাছে খুব নর্মাল লাগছে, 10-13 বছর এগুলো থাকবে। বাংলাদেশের সোসাইটি কিন্তু একটা বিশাল রকমের চ্যালেঞ্জ ফেস করতে হবে। তোমার এটা মাথায় আসে না যে এই একটা ভদ্রমহিলাকে নিয়ে আমি মুভ করব? প্রথমে কিন্তু আমি এগুলো চিন্তা ভাবনা করি না যে ওর সাথে আমি একটা রিলেশনে যাব বা ওর সাথে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করবে, এরকম কোনো চিন্তা ভাবনা আমার। তোমার তার আচরণ দেখে ভালো ছিল, হ্যাঁ, মনে হচ্ছে সে আমাকে ম্যানিপুলেট করে ফেলছে, তার সাথে চলার জন্য, তার সাথে থাকার জন্য, তার সাথে সংসার বাঁধার জন্য সে অলরেডি করে ফেলছে। ম্যানিপুলেট কেন বলতেছো? সে তো তোমাকে এখনো ভালোবাসে, তোমার জন্য সে ভয়ঙ্কর লেভেলের ক্রেজি। এটা ভালোবাসা। ম্যাড লাভ বলে একটা ছবি আছে, তুমি যদি এখন ম্যাচিউর হইছো দেখে নিও সময় পেলে। ম্যাড লাভ বা ম্যাড জোয়ান, সম্ভবত ইটালিয়ান ভাষায়, মানে সেখানে বিভিন্ন রকমের ভালোবাসা। জেল খাটানো তো নর্মাল বিষয়, মেরে পর্যন্ত ফেলে। তুমি জানো লাভের বিভিন্ন ফর্ম আছে, হয়তো তুমি জানো না। যাই হোক, শোনো, তোমার জন্য যদি সে ক্রেজি না হইতো তাহলে সে এত কিছু করতো না। প্রথম কথা হচ্ছে এটা আমি আমার জায়গা থেকে যেটা বুঝি। হ্যাঁ, আমার বোঝা ভুল থাকতে পারে, এখন তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না, সেটা তুমি তোমার দুজনের সিঙ্ক হচ্ছে না। তুমি জায়গা থেকে তুমি প্রশ্ন করতে পারো যে না, ভালোবাসাটা কেন এরকম হবে? আমি যাকে ভালোবাসবো তাকে আমি কেন হিট করব? আমি যাকে ভালোবাসবো কেন আমি তাকে কেন বিপদে ফেলবো? ভালোবাসে বলেই মানুষ এটা করতে পারে অনেক সময়। আমার ভালোবাসার ধরনটা অন্যরকম, আমি আমার ভালোবাসার ধরন হয়তো বা অন্যরকম হয়ে গেছে, ম্যাচ করছে না, ইন্টারেস্টের জায়গা ডিফারেন্ট হয়ে গেছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট আমার ভালোবাসার জায়গাটা হচ্ছে কি রে ভাই, আমি আমার ভালোবাসার মানুষের জন্য দুনিয়াটা উল্টে দিতে পারবো, আমি দুনিয়া ধ্বংস করে দিতে পারবো, কিন্তু আমার ভালোবাসার মানুষের একটা চুলের ফুটা লাগতে দেবো না, চুল উঠতে দেবো না আমি আমার ভালোবাসার মানুষ, যতক্ষণ পর্যন্ত সেটা প্লিজেন্ট সম্পর্ক থাকে, শান্তিদায়ক সম্পর্ক। আমার সাথে যদি আমার পার্টনার সুখী না হয়, সে যদি আমাকে না চায়, তুমি দেখো এটা তাকে আমি জোর করে রাখবো কেন? তুমি পয়েন্টে স্টিক থাকতে পারবে না। কেন পারবে না? তুমি একটু আগে বলছো লায়লাকে তুমি বিয়ের কথা চিন্তা করছো, হ্যাঁ করছি তো। বিয়ের কথা কখন একটা মানুষকে চিন্তা করো? যখন তুমি তাকে লাভ করো। সেই লায়লাকে কি তুমি এখন লাভ করো? এখন করি না। এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসতে থাকলে, আসুক, চলো। হ্যাঁ, তারপর আসতে থাকলে আপনি বুঝতে পারবেন যে কতটা তিক্ততার কারণে আমি তাকে ঘৃণা করি এখন, কতটা তিক্ততার কারণে ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে গেছে। তখনও তুমি জানো না যে আলটিমেটলি সে হচ্ছে তার আর দুটো বিয়ে ছিল। তো তুমি এটা জানলা কিভাবে? আমাকে এটা বলো। হ্যাঁ, এটা জানলাম আমি ওই যখন আমার মোবাইল স্টকিং করলো, তখন আমি ওর মোবাইল একদিন স্টকিং শুরু করলাম, ওর গুগল ফটোস টটোস সব নামায়া ওর জিমেল দিয়ে সব খুঁজলাম, বের করে দেখলাম সব কিছু আমার যত প্রকার ওর সাথে ব্যক্তিগত মোমেন্ট আছে সেগুলোর ভিডিও রাখছে, ছবিও রাখছে। তারপর ওইখানে ব্যক্তিগত মোমেন্টের ভিডিওগুলো করতো কে? ওই করতো। আমি তো ঘুমায় থাকতাম, ইয়া করে থাকতাম, এগুলো পোস্টও করছে ফেসবুকে। আরও অনেক কিছু আছে যেগুলো এখনও পোস্ট করে না, হুমকির মুখে আসি যে পোস্ট করতে পারে যে কোনো সময়। তারপর ওইখানে ওর হাজব্যান্ডের এনআইডি কার্ড, ওর এনআইডি কার্ড, হাজব্যান্ডের সাথে কাগজ, ওর কাগজ, সব কিছু আমি ওই ফাইলের মধ্যে পাই, ফোল্ডারের মধ্যে আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো। সো তুমি এগুলো নিয়ে নিয়েছো? আমি এগুলো নিয়ে নিচ্ছি ট্রান্সফার করে, যেহেতু আমারটা স্টকিং করছে আমিও স্টকিং করে ফেলছি। করার পর আমি পাওয়ার পর থেকে তো আমার মনে মানে ভিতরে ভেঙে চুরে গেছে, একদম সবকিছু তছনছ হয়ে গেছে। আমি এতদিন ধরে কি বোকার স্বর্গে বসবাস করলাম, কি বুঝাইলো আমারে, কি বুঝা চললাম আমি। যে বলছে একটা পুরুষের হাত ধরে নেয়, সে দুইটা সংসার করে ফেলছে, আবার দুইটা সংসারে দুইটা বাবু আছে, দুইটা বাবু কি আকাশ থেকে পড়ছে? তার সাথে যদি সংসার না করে, সে জিজ্ঞেস করলাম না বিষয়টা নিয়ে, সেগুলো আমি তখন আর জিজ্ঞাসা করি নাই, যেহেতু আমি গোপনে দেখছি, গোপনে রাখছি মোবাইল ছবিগুলো। তো এই মোমেন্টে আমি যখন ওর সাথে একটা কথা তর্ক বিতর্কের মধ্যে গাড়ির মধ্যে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, অনুষ্ঠানে যে সেখানে আমরা হালকা পাতলা একটু পার্টি করছি, ও পার্টি করছে, আমি পার্টি করছি, সবাই মিলে জিলে অনেক কিছু খাওয়া দাওয়া করে ওইখান থেকে বাসায় ব্যাক করছি। ব্যাক করার পর আমি বলছি বাসায় চলে যাও, আমি একটু বাসায় পরে আসতেছি। আমার একটা ভাই ফোন দিছে, যেখানে আমি একটু যা মিট করবো, আড্ডা মারবো, গল্প করবো, তারপর আমি আসতেছি, একটা একাকিত্ব সময় কাটায় আসি, কারণ এমনিতে ভালো লাগতেছে, মনের অবস্থাও ভালো না। তো ওই টাইমটাতে ও বলতেছে তুমি যাইতে পারবো না এখন আমার এখান থেকে সরে, আমাকে নিয়ে তোমাকে যেতে হবে। আমি তোমাকে নিয়ে আমি যাবো না ওইখানে, আমার ওটা ব্যক্তিগত সময়, আমি ওখানে টাইম পাস করবো, এখানে আমার সময়টা কাটাবো, এখানে আমি তোমাকে নিয়ে যাবো না। আমি বলছে না তুমি যেতে পারবো না, তুমি কোন মেয়ের সাথে যাবে, এটা করবা সেটা করবা। আমি তখনই ওই প্রসঙ্গে আমি ওর হাজবেন্ড টান দিছি, হাজবেন্ডের কথা নিয়ে রাখছি। ওকে, আমি মেয়ে নিয়ে যাবো না কি নিয়ে যাবে, এত টেনশন করতেছো তুমি যে দুইটা সংসার করে আসছো, এগুলো সেগুলো কে বলো। তখনই ওর মাথা টাস করে বাড়ি খেয়ে গেলো, কি করবে ও, তখনই ও পাগল হয়ে গেছে। ওই টাইমটাতেই আমার একটা চড় মেরা দিল, যে কী বলিস এইসব, আমার ওর প্রুফ দেখাই নাই, প্রুফটা বাইর করছি, এর মধ্যে চরমাই দিছে, এই তো চরমাইরা চুল টান দিছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আর ওর ফেসে মাল্টি সার্জারি করা, অনেক প্রকারের সার্জারি করছে, অনেক প্রকারের ট্রিটমেন্ট নিচ্ছে ওর ফেসে, থ্রেটিং, বুটক্স, এইটা ওইটা সেইটা। তো ওর মুখে ও যেভাবে চর মারছে আমাকে, আমিও সেম চরটাই মারছি ওকে। তো ওর মুখে রক্ত জমাট হয়ে গেছে, আমার মুখে রক্ত জমাট হয় না, কিন্তু আমার মুখে এগুলো নখে দাগ পড়ে গেছিলো এইসব জায়গা দিয়ে, যে খামচি পড়ছে, থাপড়াইছে আমারে, থাপ্পড় দিচ্ছে, চুল ধরে টান দিচ্ছে, এগুলো দাগ পড়ে গেছিলো। তারপরে ওই বাসা থেকে বের হয়ে চলে আসছি, মারামারি হলো, ওর বাসা থেকে চলে আসছি। পরের দিন অ্যাটেম্প্ট টু মার্ডার মামলা দিছে আমাকে। পরের দিন? কত সালে এটা? ওই 23 সালে।
ওই যে আমি এখন তো বুঝে গেছে, এখন আর মামুনকে আটকা রাখা যাবে না, কারণ মামুনের কাছে সব রিভিল হয়ে গেছে। মামুন সব মামলা তো ওই দিনই দিল কি তোমার নামে? হ্যাঁ, ওই দিনই দিল। ওই দিন তো লাইভ করলো, আমরা যতদূর জানি এটা লাইভ করেই মামলা করছে, লাইভ করেই সাথে সাথে ক্যান্টনমেন্ট থানায় চলে গেছে, মামলা করে ফেলছে। ক্যান্টনমেন্ট থানা মানে কোন ডিবি হারুনের সহায়তা ওই সময় নিছে না? হ্যাঁ, ওই সময় থেকে ওই সময় ডিবি হারুনের সহায়তা নেয় না, কিন্তু ডিবি হারুনের সহায়তা নিয়েছে যে আমি লাস্ট জেলে গেলাম ওই টাইমে, ওই সময়টাতে। আচ্ছা ফাইন, তো তাহলে তার মামলা হয় প্রথম 2023 সালে। 23 সালে মামলা, অ্যাটেম্পট টু মার্ডার মামলা। অ্যাটেম্পট টু মার্ডার মামলা। ওকে, এটা তুমি জানো কিভাবে? এটা জানতে পারি আমার ক্যান্টনমেন্টের ওইদিকে আমাকে পুলিশরা আটকাইছে। আটকানোর পর আমি বলছি আপনার নামে তো মামলা হয়ে গেছে, আপনাকে তো যে কোনো মুহূর্তে ধরবে, হ্যাঁ আপনি যেভাবে পারেন এটা কনসাল্ট করেন, সলভ করেন, পুলিশ বলতেছে আমাকে। সেটা একটা এমনিতে একটা ডিউটি ছাড়া বা ডিউটিতে রাস্তার মধ্যে দেখা হয়েছে একজন ফ্যান পুলিশ বলতে পারেন, যে আমার ভিডিও দেখে। তোমার মামলা করে তোমাকে জানায় নাই? সে জানায় নাই, কিন্তু আমি জানতে পারছি আলাদা থার্ড পার্সন থেকে। জানতে পারার পর আমি তো তখন একটু ভয় পেয়ে গেলাম, কিরা আমার নামে অ্যাটেম্পট টু মার্ডার মামলা করছে, বলছে তোমার জেল হতে পারে এই মামলায়। তখন তো আমি ভয় পেয়ে গেলাম, তখন আবার ওর সাথে কন্ট্যাক্ট করলাম যে কী করলে এগুলো কেন করতেছো। পরে অনেকবার মিশতে আসতেছে, আমি মিশতে চাইতেছি না। পরে আবার অনেকে বুঝাইতেছে আমাকে যে না, মেশাটা তোর খুব জরুরি, না মিশলে তুই জেল খাটবি। তখন আবার মিশলাম ওর সাথে, আবার সম্পর্কে গেলাম, আবার ভালো একটা সম্পর্কে যাওয়ার পর এই মিলমিশ কি তোমার আরেক বিভিন্ন ওই যে content স্যান্ডি creator শাহ যারা- আসলো, ওই স্যান্ডি শাহটা এরা এসে করে? হ্যাঁ এরা এসে মিলাই দিল। তারপর আরও অনেকেই ছিল বিহাইন্ডে যারা মিলাই দিছে থেকে। মিলাই দেওয়ার পর মিললাম যে মামলা উঠাই দেবে, ঠিক আছে, লাইফটা নষ্ট করার দোকানে মামলা উঠাই নেক, বিয়ে শাদী করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, এরকম কোনো কমিটমেন্ট নাই যে বিয়ে করতে হবে মামলা তুলে নেবে, আমার কোনো কমিটমেন্ট নাই তখনও। তো ওকে ঠিক আছে, মামলা তুলে নাও। গেলাম, মামলা কিন্তু তুলে নেয়। ও বলছে মামলা তুলে নিছি, মামলা শেষ, কিন্তু আমি জানি না যে মামলা তুলে নেই। আমার যেতে হবে কিনা, বলে না যাওয়া লাগবে না, আমি টাকা দিয়ে সব সলভ করে ফেলছি, আমার অ্যাডভোকেট আমার লয়ার সব কিছু করে ফেলছে, তোমার টেনশনের কিছু নেই। তোমার কোনো ফোন আসছে, তোমার কোনো ডিস্টার্ব হয়েছে? আমি কই না, আসলে কোনো ফোন আসে নাই, কোনো ধরনের ডিস্টার্ব, কোনো ধরনের নোটিশ আমার কাছে আসেনি, কিন্তু মামলা কিন্তু চলতেছে। ও টাকা পয়সা দিয়ে ওইগুলো নোটিশ আসবে আমার কাছে, এগুলো বন্ধ রাখছে যেন নোটিশ আমার কাছে না আসে। এই চলতে 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 দেখি ও মামলা আর তুলে না। তো এর মধ্যে হুট করে ওর বাচ্চাদের নিয়ে একটা ঝগড়া হয়েছে ওর সাথে আমার। যেমন ওর কাছে আমি একটা অ্যামাউন্ট রাখছি, অ্যামাউন্টটা ওরে দিছি, একটা প্রমোশনে কাজ করার পর একটা বড় একটা অ্যামাউন্ট পেয়েছি, অ্যামাউন্টটা ওর কাছে দিচ্ছি। দেওয়ার পর ওই অ্যামাউন্টটা ওর বাচ্চাদের কাজের বুয়াদের স্যালারি দিচ্ছে ওই অ্যামাউন্ট থেকে। তখন ওর পার্সোনাল ব্যক্তিগতর জন্য ব্যবহার করলে আমার কোনো ধরনের অবজেকশন ছিল না, যেহেতু ও বলছে যে এইগুলো ওদের বাচ্চারা টানে, ওদের বাবারা ওদের খরচ চালায়, এটা করে সেটা করে। তখন আমি একটু মানে খোঁচাখুচি করছি যে হ্যাঁ তোমার ওদের বাবারা যেহেতু দেখে, তুমি আমার টাকা কেন ওদেরকে দিলা, আমার টাকা তুমি আমার ব্যাংকে ট্রান্সফার করো না, এখন 3-4 দিন হয়ে গেছে আমার ব্যাংকে কেন আমার টাকা আসেনি। এইগুলো নিয়ে একটু তর্ক বিতর্ক হয়ে আমি অভিমান করে 2 দিন খাবার খাই না ওর বাসায়। আমি গুলশান 2-এ চলে গেছি হাঁটতে হাঁটতে, যে ওইখানে খাবার খেয়ে ওইখান থেকে আবার হাঁটতে হাঁটতে বাসায় আসছে। এত জিদ, ওর বাসায় ভাত খাবো না আমি, ওর সাথে বাসায় থাকতা কিন্তু খাইতা না? খাইতাম না, রাগ হয়ে আসছে। আমি এখন কী করবো, ওখানে ওই ছুটেও যেতে পারতেছি না। তো ওই টাইমটাতে পরের দিন আমি পাবজি খেলতেছি, আমি পাবজিতে খুব অ্যাডিক্টেড ছিলাম, পাবজি খেলতাম সারাদিন বসে বসে। আচ্ছা মামুন, তোমার লেখাপড়াটা শেষ হয়ে গেলো কোন ক্লাস থাকতে? ক্লাস আমার লেখাপড়া শেষ হয়েছে এসএসসি থেকে, এটা ঢাকা আইডিয়াল থেকে। আচ্ছা, তো তারপরে তোমার হচ্ছে আর পড়াশোনা তুমি করলা না? না, পড়াশোনা আর করলাম না, এসএসসি দিলাম, পড়াশোনা করলাম না, এটা সাবজেক্ট ওখানে পজ হয়ে গেল। এসএসসি পাস করার পর ইন্টারে যখন অ্যাডমিট হবো ওই টাইমটাতে ইন্টারে পজ করে দিয়েছি, ইন্টার আর পড়াশোনা করি না, ইন্টার করি না, এখন আবার স্টার্ট করবো আমি। ওকে ফাইন। সো তো তোমার কি হলো, তুমি গুলশানের বাসায় থাকো কিন্তু তুমি খাও না? হ্যাঁ, খাই না। পরে 2 দিন ওর সাথে অভিমান, এই অভিমানের মধ্যেও খাবার গরম করে নিয়ে আসছে, আমি গেম খেলতেছি, এর মধ্যে খাবার গরম করে নিয়ে আসছে, খাবার গরম করে আনছে। আমি বলছি আমি তো খাবার খাবো না তোমার এখানে, খাবার খেতে ইচ্ছে করতেছে না আমার, আমি গেম খেলতেছি, আমি পরে খাবো খাবার। এটা বলে এই ওর মেজাজ চড়া হয়ে গেল কেন জানি, হুট করে বলতেছে তুই খাবার খাবি না এখন, আমি খাবার নিজে গরম করে নিয়ে আসছি, খাবি না এখন? হ্যাঁ ভাই আমি খাবো না, তুমি নিজে নিজে গরম করছো, নিজে নিজে গরম করে আনতেছো, তুমি কষ্ট করছো, তোমার কষ্ট করছো তো আমি বলি নাই। এইগুলো নিয়ে তর্ক বিতর্কের মধ্যে এখন বলতেছে যে আমি ওর মেয়ে নিয়ে কথা উঠছে, তো তখন বলতে আমার মেয়ে নিয়ে কথা বলবি না, এটা করবি না, সেটা করবি না, আমার এগুলো সব তোর ভুলে যা, তোর সাথে আমার কোনো কথা নেই, তোমার বাসা থেকে এক্ষণ বের হয়ে যা। মানে কথোপকথনের মাঝখানে লাস্ট কথা তুই আমার বাসা থেকে এক্ষণ বের হয়ে যা। কোনো ধরনের ঝগড়াঝাটি মারামারি কোনো কিছু নেই ওর সাথে আমার। তখন যেতে বলছে বের হয়ে যেতে, তখন খুব হার্ড হয়েছে আমি, যে না আমি অভিমান করে থাকতেই পারি, তোর এত কিছু জানার পর আমি তোর সাথে আছি, এটাই তো বড় বিষয় একটা। তারপর আমি অভিমান করছি, আমাকে সাথে সাথে বলছি ঘর থেকে বের হয়ে যায় এক্ষুনি। আমি আবার বলছি ঠিক আছে, আমি আমার জিনিসপত্র নিয়ে আমি ঘর থেকে বের হয়ে চলে আসছি, এক কাপড়ে বের হয়ে চলে আসছি। চলে আসার পর আমি ঢাকায় 1 মাস ছিলাম, রোজার মাস, তারপর রোজার ঈদ কাটাইলাম গ্রামে কাটানোর পর আবার ঢাকা আসছি। ঢাকা এসে মাসুদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম, মাসুদ ভাই একটু আইডিয়া দিল বিজনেস। মাসুদ খান, উনি একজন বিউটি এক্সপার্ট, বাংলাদেশের মধ্যে ভালো একজন বিউটি এক্সপার্ট, মেকআপ আর্টিস্ট। তো ওনার ধারা আমি একটা বিজনেস শুরু করলাম, বসুন্ধরা আবাসিকের মেইন রোডে প্রিন্স কাট সেলুন। এটার গ্র্যান্ড ওপেনিং করব, ওই টাইমটাতে আমি আবার
লায়লাকে ডাকাইছি যে থাক, একটা ভালো একটা সময়, খারাপ একটা সময়, যে সময় ছিল আমার একটা ভালো একটা মোমেন্টও থাকুক, ওরে নিয়ে আসি। একসাথে এনে ওরে নিয়ে গ্র্যান্ড ওপেনিং করলাম। করার পর দেখি কি আমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে। ওয়ারেন্ট কিসের? ওই যে 2023 সালে অ্যাটেম্প টু মার্ডার মামলা করছে, ওই অ্যাটেম্প টু মার্ডারের ওয়ারেন্ট বেরিয়েছে। এটা সরি, এটা গ্র্যান্ড ওপেনিংয়ের আগে অ্যাটেম্প টু মার্ডারের মামলা বেরিয়েছে, ওয়ারেন্ট বেরিয়েছে। ওয়ারেন্ট বের হওয়ার পর এখন তো আমি ভয় পেয়ে গেছি অনেক। কিরে ওয়ারেন্ট বের হয়ে গেল, গ্রেফতারি পরোয়ানা বের হয়েছে, আমাকে অ্যারেস্ট করবে এখনই। পরে আমি তো এখন কি করব? পরে মাসুদ ভাইয়ের সাথে কনসাল্ট করলাম, ভাই বিজনেসটা স্টার্ট করতেছি, কীভাবে কী করবো, সব তো নষ্ট হয়ে যাবে, সব তো পরে মাসুদ ভাই লয়ারদের সাথে কথাবার্তা বলে উনি আমাদেরকে, আমি সারেন্ডার করছি কোর্টে সারেন্ডার করে আমি আমার যে বক্তব্য সেটা পেশ করছে আমার লয়ার। পেশ করার পর আদালত মনে করছে যে হ্যাঁ এটা জামিনযোগ্য, জামিন দিয়ে দিছে। জামিনটা পাওয়ার পর ওর নিয়ে গ্র্যান্ড ওপেনিং করছি, জামিন পাওয়ার পর গ্র্যান্ড ওপেনিং করছে। তখন সঙ্গে সঙ্গে তুমি ওকে ধরো নাই যে তুমি এটা কেন ওয়ারেন্ট বের হইলো বা কি অবস্থা? এটা নিয়ে আর প্রশ্নই করি না, ওর সাথে তো থাকি না আমি, ওর সাথে তো কথা বলি না আমি আর। ও তখন তুমি থাকো না? না, কথা বলি না। তো ওকে নিয়ে কেন গ্র্যান্ড ওপেনিং করলা তাহলে? ওই যে মনে করলাম যে একটা শুভাকাঙ্ক্ষী হিসেবে ওরে নিয়ে আসি, গ্র্যান্ড ওপেনিং করাই, আমার জীবনের প্রথম বিজনেস, প্রথম একটা ভালো কাজ করতেছি, প্রথম কিছু একটা হচ্ছে, আমার প্রতিষ্ঠান হচ্ছে, একটু নিয়ে আসি, সবাই থাকুক, মুক্কা লাগালি না করে। এখন আমি ভাবতেছিলাম আমার এটাও যে আমার গ্র্যান্ড ওপেনিং যদি পুলিশ ঢুকায় দেয় অ্যারেস্ট করার জন্য, তখন আমি কি করবো? এই জন্য এটাও একটা পয়েন্ট ছিল আমার, ওকে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে রাখা। আরেকটা পয়েন্ট যে একটা শুভাকাঙ্ক্ষী ওরেও রাখি আমার সাথে, এই দুইটা পয়েন্ট একসাথে কাজ করছে মাথায়। তো এই দুইটা চিন্তাভাবনা করি আমার গ্র্যান্ড ওপেনিংয়ে লালাকে আনাইছি, লালাকে রাখছি। রাখার পর গ্র্যান্ড ওপেনিং করলাম, বিজনেস শুরু চলতেছে। 2-1 দিনের মধ্যে দেখি আবার আমার নামে ধর্ষণ মামলা বেরিয়েছে। ধর্ষণ মামলা? জি, ধর্ষণ মামলা বের হয়েছে। তাও ওর সাথে কিন্তু সম্পর্ক কিন্তু শেষ 3 মাস হয়ে গেছে, প্লাস 3 মাসের মাথায় আমার 2-3 মাসের মধ্যেই আমার ধর্ষণ মামলা করছে আমার নামে। এই ধর্ষণ মামলা নিয়ে তো এখন আবার হ্যাসেল, এই তো ঝামেলা পড়ে গেলাম। ধর্ষণ মামলাটা করছে আমি জানি না, এটার একটা স্টোরি আছে, এই স্টোরিটাও আমি বলি এখন খুলে।